আজ আমরা আলোচনা করব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যেই থাকে। আমরা যে বাস্তব সংখ্যা রেখা শিখেছি, বাস্তব সংখ্যা রেখা যেখানে তার শূন্য এদিকে থাকে, +1 +2 +3 এইভাবে চলতে থাকে ডট ডট করে। এটাকে আমি বাড়াতে পারি +3 +4 1,00,000 1 কোটি এইভাবে চলতে থাকে। এবং এদিকে থাকে -1 -2 -3, এদিকে ঋণাত্মক থাকে। এবং 0 থেকে 1-এর মধ্যে অসংখ্য খণ্ড সংখ্যা বা ভগ্ন সংখ্যা বা দশমিক সংখ্যা থাকে। ভগ্নাংশকে দশমিকে পরিণত করা যায় আমরা জানি। এবং 1 থেকে 2 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে প্রত্যেকটা গ্যাপে কিন্তু অসংখ্য সংখ্যা রয়েছে। তো সেগুলো পুরোটা মিলেই হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ সংখ্যা মিলেই হচ্ছে পুরো বাস্তব সংখ্যার সেটটা। তো আমি আজকে শিখব মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি, মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়াল টু 0। আর p এবং qটা কোথায় অবস্থান করবে? p এবং q বিলংস টু আর রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেটা অবস্থান করবে অবশ্যই। তো এটা আমরা স্বাভাবিকভাবে জানি, মানে যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, তাকেই বলা হচ্ছে মূলদ সংখ্যা। এবার মজাটা হলো কোথায়, মূলদ সংখ্যা কোন কোন সংখ্যা নিয়ে গঠিত। মূলদ সংখ্যা, দেখো মূলদ সংখ্যা আবার দু ধরনের সংখ্যা নিয়ে গঠিত। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা যেটাকে আমরা অখণ্ড সংখ্যা বলি, অখণ্ড মানে খণ্ড নয় আর কি। আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা মানে কি, আমরা ধরতে পারি কি 0 1 2 3, মানে এগুলো +1 +2 +3 রয়েছে অবশ্যই, সামনে লেখা হয় না, আমরা যদি প্লাস করে এরকম করে 1,00,000 1 কোটি 2,00,000 250 500 300 253 240 সব কিছু হতে পারে। বা তার আগে আমরা কি জানি -1 -2 -3, যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলোও পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে পূর্ণ সংখ্যা মানেই কিন্তু মূলদ সংখ্যা, এইটুকু আমাদের মনে রাখতে হবে। পূর্ণ সংখ্যার সমস্ত সেট হচ্ছে পুরোটাই মূলদ সংখ্যার মাঝখানে অবস্থিত, মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত। এবার আসি ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে কি, ধরো 1-এর 2, 3-এর 4, 4-এর 3, 5-এর 7, 9-এর 2। দেখো এগুলো প্রত্যেকটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মূলত সংখ্যা। যেগুলো ভগ্নাংশ সেগুলোও কিন্তু মূলত সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ। এবার মজাটা হচ্ছে এখানে এই শূন্যকে তাহলে আমি কীভাবে p/q আকারে 0/1 করতে পারি, 0/2 করতে পারি, 0/3 করতে পারি। আমি 1-কে 1/1 করতে পারি, 2-কে 2/1 করতে পারি। p/q আকারে সাজানো হচ্ছে, যেখানে qটা নট ইকুয়াল টু 0। 3-কে 3/1 করতে পারি, 4-কে 4/1 করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারছি। এবার ভগ্নাংশগুলোকে আমি কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারছি। আবার ধরো যে কোনো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো প্রকৃত ভগ্নাংশ, এগুলো প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ, এগুলো সবগুলোই কিন্তু মূলত সংখ্যার মধ্যে অবস্থিত। তাছাড়া ধরো আমি একটা উদাহরণ নিই, ধরো 2.3/5, এটা কিন্তু কি, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। আমরা জানি মিশ্র ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশের একটি রূপ। তো মিশ্র ভগ্নাংশ যেরকম অপ্রকৃত ভগ্নাংশ মূলত সংখ্যার মধ্যে অবস্থান করছে, সেরকম মিশ্র ভগ্নাংশ কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে অবস্থান করছে। এবার ব্যাপারটা হলো, যেরকম আমি বললাম সমস্ত পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যার মাঝখানে মধ্যে অবস্থিত, সমস্ত ভগ্নাংশ কি মূলত সংখ্যার মধ্যে অবস্থিত? এখানেই মজাটা, সমস্ত ভগ্নাংশ কিন্তু নয়। এই ধরনের সামান্য ভগ্নাংশ কিন্তু, এই যে কোনো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, যে কোনো প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ কিন্তু মূলত সংখ্যার মধ্যে অবস্থিত। কিন্তু কিছু অসীম বিস্তারের দশমিক সংখ্যা রয়েছে। আমরা 2.5 লিখলাম, এটাকে তো আমি p/q আকারে প্রকাশ করতে পারি 25/10, তাহলে এটা তো মূলত সংখ্যা, তাই না? আমি 3.23 লিখলাম, তাহলে 323/, দুটো অঙ্ক আছে, 323/100, এটাও কিন্তু কি মূলত সংখ্যা, p/q আকারে প্রকাশ করতে পারছি। কিছু কিছু দশমিক সংখ্যা রয়েছে যেগুলোকে আমি কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারি না। সেগুলো কার মধ্যে অবস্থিত? সেগুলো কিন্তু এই বাস্তব সংখ্যা রেখাতেই অবস্থিত। সেগুলো কিন্তু মূলত সংখ্যা নয়, অমূলত সংখ্যা। সেগুলো কেমন? দশমিক বিস্তার এবং অসীম দশমিক বিস্তার হবে। দশমিক বিস্তারটা অসীম দশমিক বিস্তার হবে। এবার সব অসীম দশমিক বিস্তার বিশিষ্ট কিন্তু সংখ্যা কিন্তু অমূলত নয়। তার মধ্যে আবার কিছু ভাগ রয়েছে। কেমন ভাগ রয়েছে বলে দিচ্ছি, দেখো। ধরো 1.22222 ডট ডট ডট, এটাকে আমরা বলি অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। এটাকে আমরা প্রকাশ করতে পারি 1.2, ছোট্ট মাথায় এরকম ফুটকি দেওয়া হয় বা ডট দেওয়া হয়, এটাকে বলে 1.2 পৌনঃপুনিক। মানে দশমিক বিস্তার অসীম হবে এবং তার একটা রিদিম থাকবে, মানে একটা ছন্দ থাকবে বা একটা রিপিটেশন থাকবে, একই সংখ্যা রিপিটেশন থাকবে। তখন সেটাকে কিন্তু আমি এই মূলত সংখ্যার মধ্যে অবস্থান করতে পারবো। এগুলো কিন্তু ভগ্নাংশের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু মূলত সংখ্যা, এটাকে আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়, সেটা কিন্তু মূলত সংখ্যা। আবার নিতে পারি 1.235 235 235 ডট 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 ডট, এটাকে আমরা লিখতে পারি 1.235
2 এবং 5-এর মাথায় পৌনঃপুনিক ভাবতে হবে যে 3-এর মাথায়ও পৌনঃপুনিক আছে, মানে এইটা ছন্দ মিলে মিলে দেখো 2 3 5 2 3 5 একটা ছন্দে রিপিট করছে, তখন এটাকে বলবো আমি কি, এটাও আবৃত্ত দশমিক সংখ্যা। এবার ধরো এখানে 2.35 ডট ডট দেওয়া থাকলো না, তাহলে এটাও কিন্তু এটা তখন আবৃত্ত থাকছে না, এটা তখন আবৃত্ত থাকছে না, এটা তখন সিম্পল সসীম দশমিক বিস্তারের একটা সংখ্যা হয়ে যাচ্ছে। সসীম দশমিক বিস্তার সমস্ত সংখ্যাই, সমস্ত দশমিক সংখ্যাই কিন্তু মূলত সংখ্যার মধ্যে অবস্থিত। এবার সব অসীম বিস্তারগুলোও কিন্তু মূলদের মধ্যে অবস্থান করছে না, তার মধ্যে একটা ভাগ শেখালাম, এইটা যে ডট ডট থাকলে 1.235 এটা পৌনঃপুনিক থাকছে, এরকম যখন পৌনঃপুনিক বিশিষ্ট মানে যেটা একটা রিদিম থাকবে, অসীম হলে যাদের রিদিম থাকবে, একটা রিপিট করার একটা রিদিম থাকবে, পরপর একই সংখ্যাগুলো রিপিট করছে, তখন সেটাকে বলবো আমি কি, মূলদ সংখ্যা। সেগুলো সেই সমস্ত ভগ্নাংশ সংখ্যাগুলো বা সেই সমস্ত দশমিক বিস্তারের অসীম দশমিক বিস্তারের সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে অবস্থান করছে। কিন্তু তাহলে কোনগুলো অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হচ্ছে সেইগুলো যেগুলো দশমিক বিস্তার, অসীম দশমিক বিস্তার হবে কিন্তু রিপিট করবে না, যেরকম ধরো 1 0 1 0 0 1 0 0 0 বা 2 3 0 0 5 ডট 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 এরকম টাইপের। এগুলোর দেখো, এগুলো কিন্তু কোনো কিছু আমি কোনো রিডিম পাচ্ছি না, 10 এখানে আবার 100, এখানে আবার 1000, 10,000, এখানে আবার 23 0 0 5 অসীম দূর, এর কোনো আমরা রিডিম পাচ্ছি না, তো তখন আমি এটাকে বলবো অমূলদ সংখ্যা। তাছাড়া দেখো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা রুটের ভেতর থাকলে, ধরো √5, √5কে কি আমরা ভেতরে মানে √5-এর ভেতর ভাঙলে দুটো একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু দেখো √4কে আমি 2 × 2 করতে পারবো, বোঝা গেল? √4কে আমি 2 × 2 করতে, মানে দুটো পূর্ণ সংখ্যার গুণফল আকারে যখন প্রকাশ করবো, সেটাকে এইটা কিন্তু চলে আসবে মূলদ সংখ্যার ঘরে, এটা কিন্তু অমূলদ সংখ্যার ঘরে থাকবে না, এইটা অমূলদ সংখ্যার ঘরে থাকবে। এইগুলোকে দশমিক বিস্তার করলে, মানে এই √5কে দশমিক বিস্তার যখন করব, আমি পরের ক্লাসে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল করা শিখিয়ে দেবো, তখন কিন্তু এই ধরনের অসীম দশমিক বিস্তারের সংখ্যা আছে যার রিডিং থাকে না, ঠিক আছে? তো √5 বা √2 মানে এগুলো দেখো, এগুলো হচ্ছে 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে তাকে দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে রুটের মধ্যে রাখলে সেগুলো কিন্তু অমূলদ সংখ্যার ঘরে পড়ে যায়, ঠিক আছে? তাহলে বোঝা গেল, সব সময় মনে রাখবে, ধরো কিউব √8, তাহলে এটাকে আমি কি বলতে, 8 টু দি পাওয়ার 1 3, 8 টু দি পাওয়ার 1 3, এবার 2 কিউব হোল টু দি পাওয়ার 1 3, 3 3 কেটে গেল, তাহলে 2 বেরিয়ে এলো, তাহলে এটা তো মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। এই শুধু রুট দেখেই সবসময় কিন্তু নির্বাচন হয় না, সেটা অমূলদ সংখ্যার ক্ষেত্রে অবস্থান করে, ঠিক আছে? সিম্পলিফিকেশন করার পর যদি রুট থাকে, তখনই সেটা অমূলদ সংখ্যার ঘরে অবস্থান করে, মানে সোজা কথা, যদি সিম্পল রুট থাকে, মানে কিউব রুটের কথা বাদ দিলাম, যদি সিম্পল রুট থাকে তাহলে দেখো ভেতরে পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা, যদি পূর্ণবর্গ সংখ্যা আছে তাহলে মূলদ সংখ্যার ঘরে চলে আসবে, যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে সেটা কিন্তু অমূলদ সংখ্যার ঘরে থাকবে, এবং তাদের দশমিক বিস্তারগুলো কিন্তু এইভাবে হবে। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য বোঝা গেল। প্রত্যেকটা গ্যাপে কিন্তু, এই বাস্তব সংখ্যা রেখে যে লিখলাম, প্রত্যেকটা গ্যাপে কিন্তু ধরো -2 থেকে -3, -1 থেকে -2, এই গ্যাপগুলোর মাঝখানে কিন্তু অসংখ্য মূলদ এবং অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। তো এইটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখার সেট, যেখানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এরপর আমি ধরো কয়েকটা উদাহরণ নিয়ে নিই, সেই উদাহরণগুলোর মধ্যে তোমরা নির্বাচন করো যে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ। ধরো আমি নিলাম 2.35, 3.82 82 82 স্টপ, 5.07 7 7 7 ডট 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 1 2 2 পূর্ণ 3 5, √4 √8 √9 √7 3 4 -1 -5। এগুলো কোনটা কি ধরনের সংখ্যা? এগুলো কোনটা কি ধরনের সংখ্যা? আচ্ছা, আরেকটা নিতে পারি, ধরো 5.2 3 2 5 5 7 5 2 3 1 5 4 ডট ডট ডট। আচ্ছা, এই সংখ্যাগুলো কোনটা কি ধরনের সংখ্যা খুব তাড়াতাড়ি দেখো, এক্ষুনি যে বোঝালাম সেইটাকে নির্ভর করে কীভাবে করছি। দেখো, আমরা জানি যে কোনো সসীম দশমিক বিস্তারের সংখ্যাই কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো 8 2 8 2 8 2, এটা রিডিম আছে বলে ভেবে হয়তো সবাই এটাকে অসীম সংখ্যা ভাবতে পারে, এটা অসীম বিস্তারের সংখ্যা নয়, কিন্তু এটা কিন্তু অসীম বিস্তারের সংখ্যা নয়, এটা কিন্তু সসীম। তো সসীম হওয়া মানে যে কোনো সসীম দশমিক বিস্তারের সংখ্যাই মূলদ সংখ্যা, ঠিক আছে? এটা দেখো, এটাকে আমি কি লিখতে পারি, 5.0, 7টা বারবার রিপিট করছে, 7 পৌনঃপুনিক, তাহলে এটাও মূলদ।
তাই না? এটাকে বলবো আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা, সসীম আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এটাকে আমি বলবো মূলত 1-2 মূলত 2×3-5 মূলত। কেন? এটা মিশ্র ভগ্নাংশ, যে কোনো মিশ্র ভগ্নাংশ বা যে কোনো প্রকৃত ভগ্নাংশ, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ মূলত। তারপর √4, মানে কি? এর ভেতর দেখো রুটের ভেতর কি আছে? 4, মানে 4টা কি? 4টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সেখান থেকে 2 বেরিয়ে আসবে সিম্পলিফিকেশন করলে। তাহলে এটাকে আমি বলবো কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। হলো? তারপর √8 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, মানে 8টা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা না। এটাকে সিম্পলিফিকেশন করলে কখনো কোনো একটা সংখ্যা রুট ছাড়া বেরিয়ে আসবে না, তাই এটা হবে অমূলদ সংখ্যা, মূলদ নয় কিন্তু। ঠিক আছে, এরপর √9 থেকে আমরা 3 বেরিয়ে আসবে, মানে কি? এটা মূলদ। ঠিক আছে, √7টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে অমূলদ। হলো? তারপর 3/4 মানে ভগ্নাংশের প্রকাশ, প্রকৃত ভগ্নাংশ মানে মূলদ। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ হয়, মূলদ। -5 মূলদ। আচ্ছা, এটা দেখো অসীম দশমিক বিস্তারের একটা সংখ্যা আছে এবং রিপিট করছে না, কোনো রিদিম নেই, দেখো কোনো ছন্দ নেই, রিপিট করে করে কোনো সংখ্যা আসছে না, তাহলে অঙ্কগুলো আসছে না রিপিট করে করে, তাহলে এটাকে বলবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, যদি এটাকে এইভাবে লিখে ধরো, আমি এই জিনিসটাকে টুকলাম 5.32554, নিচের সংখ্যাটাকে আমি টুকছি যাবে 5, 7, 5, 2, 3, 1, 5, 4, আর ডটটা দিলাম না, এইটুকুতে রেখে দিলাম, তাহলে এটা কিন্তু অমূলদ হবে না, তখন এটা হয়ে যাবে মূলদ। সবসময় মনে রাখবে সসীম দশমিক সংখ্যা যে কোনোই সেটা হচ্ছে মূলত সংখ্যা, কারণ সেটাকে p/q আকারে প্রকাশ করা যায়। কারণ আমি যদি এটা এটা এত বড় একটা সংখ্যাকে নিয়ে নিই, তাহলে কি হবে? আমি 5, 3, 2, 5, 7, 5, 2, 3, 1, 5, 4 লিখে আমি দশমিকের পর যতগুলো অঙ্ক আছে একের পর ততগুলো শূন্য দিয়ে p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা তাহলে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা সম্পর্কে এবং বাস্তব সংখ্যা, যে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা নিয়ে গঠিত, এটা একদম ক্লিয়ার হলো এবং স্বচ্ছ ধারণা তৈরি হলো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।